আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? তো আজকে আবার তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি পাঠ আলোচনা করার জন্য। তো আজকে আমাদের আজকের পাঠ নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়। নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়। তো আজকে আমরা এই চতুর্থ অধ্যায় থেকে যে বিষয়গুলো আজকে আমরা শেখার চেষ্টা করব সেই বিষয়গুলো হলো পর্যায় সারণী কি, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর পর্যায় ও গ্রুপ নির্ণয় করতে হবে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে ওই মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো। কি কি করতে পারবো? পর্যায় সারণী কি বলতে পারবো, পর্যায় সারণী কি বলতে পারবো, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান বলতে কি বোঝায়? পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান বলতে পর্যায় সারণীতে ওই মৌলটি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থিত তা বোঝায়। আবার খেয়াল করি, আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা শিখবো পর্যায় সারণী কি, তারপর আমরা শিখবো পর্যায় সারণীতে মৌলের অবস্থান। আর পর্যায় সারণীতে মৌলের অবস্থান শিখতে আমরা ইলেকট্রন বিন্যাসকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? ইলেকট্রন বিন্যাসকে ব্যবহার করব। আর পর্যায় সারণীতে মৌলের অবস্থান মানে কি, সেটা মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন গ্রুপে আছে, মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন গ্রুপে আছে। তো যাই আমরা, এটি একটি পর্যায় সারণী, এটি একটি পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে আমরা সংজ্ঞা শিখব এখন। পর্যায় সারণী কাকে বলে? বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য আবিষ্কৃত সকল মৌলকে যে সারণীতে সাজানো হয়েছে তাকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণী কাকে বলে? বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য আবিষ্কৃত সকল মৌলকে যে সারণীতে সাজানো হয়েছে তাকে পর্যায় সারণী বলে। তাহলে আমরা বুঝতে পারবো পর্যায় সারণী কাকে বলে ইনশাআল্লাহ। পর্যায় সারণী কাকে বলে? বিভিন্ন মৌলের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য আবিষ্কৃত সকল মৌলকে যে সারণীতে সাজানো হয়েছে তাকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণী কাকে বলে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। এখন আসি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। তো ঠিক এরকম যদি আমরা আরেক নিচে লিখি তাহলে 1s2 2s2 2p6 3s1, খেয়াল করি 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। তারপর এখন আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। ক্লোরিন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। এভাবে লিখলে 1s2 2s2 2p6 3s2 3p5, এই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। দেখো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর পর্যায় গ্রুপ নির্ণয় করা শিখব। এখানে আমি কতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়েছি, খেয়াল করো। পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, ক্যালসিয়াম 20 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2, আর আর্গন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এই হচ্ছে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস। এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এখন এই মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখব। সেটা কিভাবে একটু খেয়াল করি। পটাশিয়াম তার সর্বশেষ কক্ষপথ 4, তার সর্বশেষ কক্ষপথ কি? 4। কোন মৌলের সর্বশেষ কক্ষপথ তার পর্যায় নির্দেশ করে। কোন মৌলের সর্বশেষ কক্ষপথ তার কি নির্দেশ করে? পর্যায় নির্দেশ করে। খেয়াল করি আবারও, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ 4,
তাহলে কোন মৌলের সর্বশেষ কক্ষপথ কি নির্দেশ করে? পর্যায় নির্দেশ করে। অর্থাৎ পটাশিয়াম চতুর্থ পর্যায়ে উপস্থিত। পটাশিয়াম কত নম্বর পর্যায়ে উপস্থিত? চতুর্থ পর্যায়ে উপস্থিত। এরপর এই সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? এই যে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা একটি। পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? একটি। তাহলে পটাশিয়াম 1 নম্বর গ্রুপে অবস্থিত। 4 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে অবস্থিত। পটাশিয়াম পর্যায় সারণীর 4 নম্বর গ্রুপে 4 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে উপস্থিত। তাহলে পটাশিয়ামকে আমরা পর্যায় সারণীর কোথায় পাবো? পটাশিয়ামকে আমরা পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে পাবো। তারপরে মৌল যদি আমরা আসি ক্যালসিয়াম, তারপর মৌল কি আছে এখানে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি এর সর্বশেষ কক্ষপথ 4। এর সর্বশেষ কক্ষপথ 4। তাহলে এই ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়ে উপস্থিত। এই ক্যালসিয়াম পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে উপস্থিত। আর এই ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 2টি। কয়টি? 2টি। তাহলে এটি 4 নম্বর পর্যায়ে 2 নং গ্রুপে উপস্থিত। এরপর যদি আমরা আর্গনের কথা বিবেচনা করি, আর্গনের সর্বশেষ কক্ষপথ 3। তাহলে এটা 3 নম্বর পর্যায়ে উপস্থিত। 3 নম্বর পর্যায়ে উপস্থিত। আর এর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 8টি, অর্থাৎ গ্রুপ নাম্বার 18। গ্রুপ নাম্বার 18। তো নিচে আমরা এই বিষয় লিখছি এখানে পটাশিয়াম ক্যালসিয়াম উভয়ের চতুর্থ কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন বিন্যস্ত থাকে। তাই এরা পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল। পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 1টি, তাই এর গ্রুপ সংখ্যা 1। ক্যালসিয়ামের 2 এবং আর্গনের 18। আর্গনের 18। তো এই যে আমরা আর্গনের 18 লিখলাম, আমরা শেষ কক্ষপথে পেয়েছি 8। শেষ কক্ষপথে পেয়েছি কত? 8। কিন্তু লিখলাম কত? 18। এক্ষেত্রে 2 নং এবং 3 নং পর্যায়ের বেলায় বিবেচনা করলে 2 নং এবং 3 নং পর্যায়ের বেলায় 1 নং গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে মৌল থাকে। 1 নম্বর গ্রুপ আমরা যদি পর্যায় সারণীটা ভালোভাবে খেয়াল করি, এই যে এখানে পর্যায় সারণীটা যদি ভালোভাবে খেয়াল করি 1 2 3, এই 1 নম্বর পর্যায়ে শুধুমাত্র 1 নং গ্রুপে একটি মৌল আছে, আবার 18 নং গ্রুপে একটি মৌল আছে। 2 নম্বর পর্যায়ে 2 নং গ্রুপে পর্যন্ত মৌল আছে, আবার 13 নং গ্রুপ থেকে মৌল আরম্ভ হয়েছে। মাঝে 10টা গ্রুপ খালি, 10টা গ্রুপ ফাঁকা। 3 নম্বর পর্যায়ে এই 10টা গ্রুপ ফাঁকা। তাই 2 এবং 3 নম্বর পর্যায়ের বেলায় যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2 এর অধিক হয়, যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টির বেশি হয়, যখন 3টি 4টি 5টি এমন হয়, তখন তাদের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের বেলায় তার সাথে 10 যোগ করে, যে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। যদি আমরা দেখি তাহলে খেয়াল করি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 3p1 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টি। তাহলে এটি 3 নাম্বার পর্যায়ে আছে, যেহেতু সর্বশেষ সর্বশেষ কক্ষপথ 3 নাম্বার পর্যায়ে আছে, আর এর শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। তাহলে গ্রুপ নাম্বার হবে, যেহেতু 3 নাম্বার কক্ষপথে 2 এর অধিক ইলেকট্রন আছে, 2 এর অধিক সংখ্যক ইলেকট্রন আছে, তাই এর গ্রুপ নাম্বার হবে 3 + 10 = 13। 3 + 10 = 13। আমরা আশা করি এ পর্যন্ত তোমাকে বুঝতে পেরেছি। তারপরে আবার যাচ্ছি আমরা, যদি যে সকল মৌলের ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে, যে সকল মৌলের ইলেকট্রন, যেমন স্ক্যান্ডিয়াম আয়রন, যে সকল মৌলের ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে তাদের ক্ষেত্রে ডি উপস্তরে প্রবেশকৃত ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সমষ্টি তার গ্রুপ নির্দেশ করে। পর্যায়ে কোনো সমস্যা নাই, পর্যায় সর্বশেষ কক্ষপথ তার পর্যায়, কিন্তু গ্রুপ নির্ণয়ের সময় কি করতে হবে? যে সকল মৌলের ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে তাদের ক্ষেত্রে ডি উপস্তরে প্রবেশকৃত ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সমষ্টি তার গ্রুপ নির্দেশ করে। যেমন স্ক্যান্ডিয়াম 21 আয়রন 26, স্ক্যান্ডিয়াম 21 আয়রন 26। তো আমরা যদি স্ক্যান্ডিয়াম এবং আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি?
Scandium 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2 তাহলে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথ 4 স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথ 4 এর আগের কক্ষপথ 3 যেখানে ইলেকট্রন প্রবেশ করেছে এর আগের কক্ষপথ 3 যেখানে ইলেকট্রন প্রবেশ করেছে তো এইখানে d এবং s মিলে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 1 এবং 2 কয়টা হচ্ছে 3 কয়টা হচ্ছে 3 তাই স্ক্যান্ডিয়ামের গ্রুপ হবে 3 স্ক্যান্ডিয়াম হবে 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম হবে 4 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম হবে 4 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে ঠিক এভাবে আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা শেষ কক্ষপথ দেখতে পাচ্ছি 4 তাহলে 4 এটা 4 নাম্বার পর্যায়ে উপস্থিত এটা 4 নাম্বার পর্যায়ে উপস্থিত হওয়ার পরেও 4 নাম্বার পর্যায়ে উপস্থিত হওয়ার পরও এর শেষ কক্ষপথের আগের কক্ষপথ 3 তে ইলেকট্রন প্রবেশমান আছে যেখানে d তে 6টি ইলেকট্রন আছে d তে কয়টি ইলেকট্রন আছে 6টি ইলেকট্রন আছে তাহলে 6 এবং 2 8 অর্থাৎ আয়রন 8 নাম্বার গ্রুপে উপস্থিত আয়রন 8 নাম্বার গ্রুপে উপস্থিত হবে আয়রন কত নাম্বার গ্রুপে উপস্থিত হবে 8 নাম্বার গ্রুপে উপস্থিত হবে তো এরপর যদি এমন হয় ইলেকট্রন বিন্যাস যে s এর পরে p তে ইলেকট্রন প্রবেশ করেছে s এর পরে p তে ইলেকট্রন করেছে এবং এর আগে d তে d পূর্ণ আছে এক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য d এর ইলেকট্রন সংখ্যা s এর ইলেকট্রন সংখ্যা যোগ p এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে n-1d ns np n-1d ns np এই তিনটা কক্ষপথের তিনটা উপশক্তি স্তর ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে যেমন এই গেলিয়ামের গ্রুপ সংখ্যা হবে 10 12 আর 1 13 তাহলে এটি 13 নাম্বার গ্রুপে উপস্থিত হবে এটি কত নাম্বার গ্রুপে উপস্থিত হবে 13 নাম্বার গ্রুপে উপস্থিত হবে আমি আশা করি যে তিনটা নিয়ম আমাদের আছে পর্যায় সারণীতে সেই তিনটা নিয়ম আমরা বুঝতে পেরেছি আমরা ভালোভাবে ট্রাই করব ইনশাআল্লাহ ভালোভাবে ট্রাই করলে আরো সহজে বুঝতে পারবো ভালোভাবে খেয়াল করলে আরো সহজে পারা যাবে তো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে কি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরিন সালফার এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে অ্যালুমিনিয়াম ক্লোরিন সালফার ক্লোরিন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা এরপর ম্যাঙ্গানিজ এবং কোবাল্টেরও পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা ম্যাঙ্গানিজ এবং কোবাল্টেরও পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা তো আজকে আর নয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ